গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বাউন্টি সিরিজের সর্বশেষ গল্প জেমস নরম্যান হল এবং চার্লস নর্ডহফের লেখা পিটক্যার্নস আইল্যান্ড। আজ 10ম পর্ব। পরের 1 মাস খুব করুণ গেল আমাদের। চারদিকে মৃত্যুর মতো নীরবতা কেবল। প্রথমে আমার ভয় হয়েছিল মিসেস ক্রিশ্চিয়ান হয়তো পাগল হয়ে যাবে। কাঁদার মানুষ ও নয়, দুঃখে পাথর হয়ে যাওয়া ধাত ওর, যা মেয়েদের ভেতর খুব একটা বেশি দেখা যায় না। ও যদি কাঁদতো আমি দুশ্চিন্তা করতাম না, কিন্তু এক ফোঁটা পানি বেরোল না ওর চোখ দিয়ে। নিষ্প্রাণ মুখে নিত্যদিনের কাজকর্ম করে গেল। কখনো কখনো দেখেছি পুরো একটা দিন কেটে গেছে, ও কোনো কথা বলেনি। হ্যাঁ, সময়টা সত্যি ভীষণ খারাপ ছিল আমাদের জন্যে। এতগুলো লোক হঠাৎ করে নেই হয়ে যাওয়ায় কি যে নিঃসঙ্গ লাগতো বুঝিয়ে বলতে পারবো না। একমাত্র মার্টিন ছাড়া আর প্রত্যেকের জন্যই মন কেমন করত। শ্বেতাঙ্গ, ইন্ডিয়ান, সবার জন্যই। আরেকটা জিনিস অনুভব করলাম, মিস্টার ক্রিশ্চিয়ানের প্রয়োজনীয়তা। যারা বেঁচে ছিলাম তাদের ভেতর তার স্থান নেবার যোগ্য কেউ ছিল না। আমরা হয়ে গিয়েছিলাম পালকহীন একপাল মেষের মতো। আমাদের ভেতর সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল মিস্টার ইয়ং। রাতারাতি লোকটা কেমন যে বদলে গিয়েছিল আপনি বিশ্বাস করতে পারবেন না। পাহাড়ে উঠে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো সাগরের দিকে তাকিয়ে। যখন বসতির ভেতর দিয়ে হাঁটত মনে হতো ঘুমের ঘোরে পথ চলছে। আগে কৌতুক চুটকির অসম্ভব ভক্ত ছিল। মিস্টার ক্রিশ্চিয়ানের মৃত্যুর পর ওকে আর হাসতে দেখিনি। আমার নিজের মনও ভীষণ খারাপ ছিল। তা সত্ত্বেও মাঝে মাঝে চেষ্টা করতাম তাকে হাসি খুশি রাখার। লাভ হতো না। নানান সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এসব নিয়ে আলাপ করতাম। ও চেষ্টা করত আগ্রহ দেখাতে, কিন্তু বুঝতে আমার বাকি থাকতো না আগ্রহটা আসছে না ওর ভেতর থেকে। বাচ্চাগুলো না থাকলে যে কি হতো ভাবলে মাঝে মাঝে শিউরে উঠি আমি। আর সব মহিলা তো বটেই, মিসেস ক্রিশ্চিয়ানও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো। যদিও আগের মতো সম্পূর্ণ স্বাভাবিক কেউ হলো না, তবে অনেকটাই হলো বাচ্চাদের মুখ চেয়ে। ভয়ানক ঘটনাটা ঘটে যাওয়ার পর মাসখানেক পর প্রায় একদিন মাইমিতি, মিস্টার ইয়ং আর আমি আলাপ করছিলাম আমাদের ভবিষ্যৎ নিয়ে। এদিন মোয়েটো আর নানায়ের কথা বলল মাইমিতি। নিশ্চয় আপনার মনে আছে, মিনারি আর তেহাতিতির স্ত্রী দুজন। আহত মিস্টার ক্রিশ্চিয়ানকে আমাদের বাড়িতে রেখে যাওয়ার পর ওরা আর বসতির কাছে আসেনি। দ্বীপের অন্য পাশে জ্যাক উইলিয়ামসের কেবিনে আশ্রয় নিয়েছিল। মেয়েদের কেউ কেউ সন্দেহ করেছিল ওদের স্বামীরা যে সাদা মানুষদের সবাইকে হত্যা করার পরিকল্পনা করেছিল তা ওরা জানত। এই সন্দেহের ফলে মহিলাদের ভেতর আবার একটা রক্তারক্তি কাণ্ড বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। মাইমিতি আর টাউরার জন্যই তেমন কিছু ঘটতে পারেনি। ওরা দুজন মোয়েটো আর নানাইকে নিরপরাধ বলেই ভাবত। মিসেস ক্রিশ্চিয়ান মিস্টার ইয়ংকে পরিস্থিতি ব্যাখ্যা করে বলল, নেড, আমার হয়ে তুমি গিয়ে বলবে ওদের এখানে আসতে। চলে গেল ইয়ং। ফিরল ঘণ্টাখানেক পর দুজনকে নিয়ে। ও আগে ঘরে ঢুকল। মোয়েটোয়া আর নানাই রইল দরজার বাইরে। মোয়েটোয়াকে আপনি দেখেছেন স্যার। যৌবনে ও কেমন ছিল ওর এখনকার চেহারা দেখে সহজেই অনুমান করতে পারেন। তরুণ তাজা ওক গাছের সাথেই একমাত্র সেই চেহারার তুলনা চলে। মিনারির যোগ্য স্ত্রী ছিল সে। প্রুডেন্স বা হুটিয়া বা অন্যান্য মহিলা যাদের স্বামীদের খুন করেছে ওদের স্বামীরা, তাদের ভয়ে সে দরজার বাইরে দাঁড়িয়েছিল ভাববেন না। একমাত্র মাইমিতি ছাড়া আর কারো তোয়াক্কা সে করত না, এখনো করে না। মোয়েটোয়া জানত ওর স্বামীর হত্যাকারী কুইন্টাল। সে যদি ঘরের ভেতর থাকে তাহলে তাকে দেখে ওর প্রতিশোধ স্পৃহা জেগে উঠতে পারে। এই ভয়েই ও সরাসরি ঘরে ঢোকেনি। নানায়ের অবশ্য এসব দুশ্চিন্তা ছিল না। ও শান্ত স্বভাবের মেয়ে। বেঁচে থাকার জন্য ওর একটা অবলম্বন দরকার। তেহাতিতি মারা যাওয়ার পর ওর সেই অবলম্বন হয়ে উঠেছে মোয়েটোয়া। তাই মোয়েটোয়া যেহেতু ঘরে ঢোকেনি, ও ঢোকেনি। যাই হোক, যা বলছিলাম, ওরা এসেছে শুনে মাইমিতি নিজে এগিয়ে গেল দরজার কাছে। হাত ধরে দুজনকে ঘরে এনে বলল, মোয়েটোয়া, আমাদের স্বামীরা যা করেছে করেছে। তোমার স্বামী হয়তো আমার স্বামীকে হত্যা করেছে, কিন্তু এখন দুজনেই মৃত। নানাই, ক্রিশ্চিয়ান আর তেহাতিতি বন্ধু ছিল। আমরা ছিলাম বোনের মতো। তোমাদের দুজনের জন্য আমার মনে ভালোবাসা ছাড়া আর কিছু নেই। তোমরা এখানে এসে থাকবে আমাদের সাথে। মাইমিতি কি বলেছিল
তাই কেবল আমি বলতে পারলাম, কিন্তু কিভাবে বলেছিল তা বলতে পারলাম না। শুধু এইটুকু বললেই যথেষ্ট হবে এমন আন্তরিক কথা আমি জীবনে শুনিনি। ময়েটো এক মুহূর্ত তাকিয়ে রইল ওর দিকে, তারপর বলল, ঠিক আছে, আমরা থাকব। তারপর তিনজন গলা জড়াজড়ি করে সে কি কান্না! এই প্রথম আমি মিসেস ক্রিশ্চিয়ানকে কাঁদতে দেখলাম। আমি হাঁটতে পারার মতো সুস্থ হয়ে উঠতেই ও আমাকে বলল, আমি যদি ওর বাড়িতে উঠে যাই আর ওকে ছেলে মেয়ে নিয়ে আমার বাড়িতে থাকতে দেই তাহলে ও খুবই খুশি হবে। সঙ্গে সঙ্গে রাজি হলাম। যে বাড়িতে ও মিস্টার ক্রিশ্চিয়ানের সঙ্গে বাস করেছে সেই বাড়িতে একা থাকা ওর জন্য শুধু পীড়াদায়ক নয়, রীতিমতো আতঙ্ককর। আমরা, মানে আমার স্ত্রী, হুটিয়া, প্রুডেন্স উঠে গেলাম ও বাড়িতে। শেষের দুজন ঠিক করেছিল আমাদের সাথে থাকবে। মিস্টার ইয়ং টাউরুয়া আর জেনিকে নিয়ে চলে গেল মিলসের বাড়িতে। কুইন্টাল আর ম্যাককয় তাদের বাড়িতেই রইল। ওদের স্ত্রীরা ছাড়াও সুজানা থাকতে লাগলো ওদের সঙ্গে। আমার সম্পূর্ণ সুস্থ হতে বেশ সময় লাগলো। বাঁ হাতটা যখন কাজ করার মতো হলো তখন ক্রিসমাসের আর বেশি দেরি নেই। বুঝতে পারছেন আমার সে সময়কার মনের অবস্থা। সারাদিন বাড়িতে বসে থাকতে হতো বলে আরো বেশি খারাপ লাগতো। কুইন্টাল আর ম্যাককয় পারতপক্ষে আমার কাছে ঘেঁষত না। ওই ভয়ানক ঘটনার জন্য আমি যদি দায়ী ভাবি তা ওরা জানত। ম্যাককয়ের চোলাইখানার কথা আপনাকে বলেছি। সুস্থ হওয়ার কিছুদিনের মধ্যেই ওটার কথা আমি জানতে পারি। তাই বলে ততদিন ম্যাককয়ের মদ খাওয়া বন্ধ ছিল না। কদিন যেতে না যেতেই যথারীতি আবার চালু করেছিল তার চোলাইখানা। ব্যাপারটা প্রথমে ধরা পড়ে কুইন্টালের কাছে। দুজন একই বাড়িতে থাকত। সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে আসতে কুইন্টাল তার নিয়মিত কাজকর্ম, যেমন কাঠ কাটা, বাগান পরিষ্কার, এসব শুরু করে দিয়েছিল। হঠাৎই একদিন ওর খেয়াল হলো ম্যাককয় বেশ কিছুদিন ধরে বাড়িতে আসছে না। কি হলো, কোথায় গেল ভেবে খুঁজতে শুরু করলো কুইন্টাল। কয়েকদিন খোঁজার পর ম্যাককয়কে পেল পশ্চিম অংশের এক গিরি খাতে। চোলাইখানার পাশেই ছোট্ট একটা কুটির বানিয়ে সেখানে থাকছে সে। এরপর যা ঘটল সেটা অত্যন্ত সরল এবং স্বাভাবিক। দ্বীপে মদখোরের সংখ্যা ছিল 1, বেড়ে দাঁড়ালো 2। বাউন্টির বড় তামার কেটলিটা গোপনে নিয়ে গেল ওরা। চোলাইখানাটাকে নতুনভাবে সাজানো হলো। শুরুতে দুজনই মাত্রা রেখে পান করত, কিন্তু দ্বীপে যা ঘটে গেছে তারপর চাইলেই কি মাত্রা রাখা সম্ভব? কয়েকদিনের মধ্যেই ওরা বাড়িতে মদ নিয়ে আসতে শুরু করলো এবং বাড়ির মেয়েদের শেখালো মদ খেতে। খুব বেশি দিন লাগলো না, প্রুডেন্স এবং হুটিয়া আর জেনিকে ওরা পেয়ে গেল দলে। এই সময় আমি প্রথম জানতে পারি ব্যাপারটা। হুটিয়া আর প্রুডেন্সকে আমি ঠেকানোর চেষ্টা করেছিলাম প্রথমে, কিন্তু ওরা ততদিনে টের পেয়ে গেছে মদ খেলে এখানে যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে তা কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা যায়। সুতরাং বুঝতেই পারছেন আমার চেষ্টায় কোনো কাজ হয়নি। তবে সৌভাগ্য ওই কজনই, আর কোনো মেয়ে মদের প্রতি আসক্তি বোধ করেনি। কদিন পর এক সন্ধ্যায় মিস্টার ইয়ং এলো আমার সাথে দেখা করতে। একদম নতুন মানুষ মনে হচ্ছিল তাকে। বুঝতে অসুবিধা হলো না কোত্থেকে আসছে সে। অ্যালেক্স, বলল ইয়ং, একটা জিনিস এনেছি তোমার জন্যে, একটু খেলে বেশ ভালো বোধ করবে। কি জিনিসটা কি জেনেও প্রশ্ন করলাম আমি। বগলের নিচ থেকে একটা বোতল বের করে টেবিলের উপর রাখলো সে। উইল ম্যাককয় পাঠিয়েছে তোমার জন্য। দারুণ জিনিস অ্যালেক্স, সেরা লন্ডন জিনও এর তুলনায় কিছু না। দেখতেই পাচ্ছি বেশ খানিকটা টেনে এসেছো তুমি, বললাম আমি। হ্যাঁ, জবাব দিল ইয়ং। মদটা ভালো, কেন খাবো না? আমাদের যে জীবন এখন, একটু যদি উৎফুল্ল হওয়ার উপাদান না থাকে বাঁচব কি করে? তোমার সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু কখনো ভেবে দেখেছো নেড এ আমাদের কোথায় নিয়ে যাবে? কুইন্টালকে মাতাল অবস্থায় কখনো দেখনি তুমি? আমি দেখেছি, স্রেফ উন্মাদ হয়ে উঠব। কেন? এতক্ষণ তো একসাথেই খেলাম আমরা, খারাপ কিছু তো দেখলাম না। হতে পারে কখনো কখনো ও শান্তই থাকে, কিন্তু কখন যে অশান্ত হবে টেরও পাবে না। আর অশান্ত হলে জাহান্নামে যাক কুইন্টাল, একটু জড়িত কণ্ঠে বলল ইয়ং। ও শান্ত থাক না থাক, মদ যতক্ষণ পাওয়া যাবে আমি খাবো, অবশ্যই পরিমাণ মতো। কি ভালো যে আজ লাগছে। আমি কিছু বললাম না। ও বোতলটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো। ঈশ্বর আমাকে ক্ষমা করুন অ্যালেক্স, তুমি যদি মদ থেকে দূরে থাকতে চাও থাকো, আর কখনো তোমায় সাধব না। হঠাৎ আমার কি যে হলো, ওকে বসতে বললাম। নিজে যেচে মদের বোতলটা নিলাম ওর হাত থেকে।
মাঝে মাঝে সুবুদ্ধির পরিচয় দিলেও মদের ভক্ত আমি বরাবরই। 2 আধ পাইন্ট আর 1 ক্যালাবাস পানি এনে বসে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দুজনে মিলে শেষ করে ফেললাম বোতলটা। মিস্টার ইয়ং ঠিকই বলেছিল, একেবারে পালকের মতো হালকা হয়ে গেল আমার মন। গান বেরোলো গলা দিয়ে। বহুদিন পর আমাদের দুজনকে এত খোশ মেজাজে দেখে বলহাদির তো খুশি ধরে না। মদ খাওয়ার অপকারিতা সম্পর্কে তখন পর্যন্ত মেয়েদের কেউ কিছু জানত না, সুতরাং ওরা আর বাধা দিল না আমাদের। এর পরের কথা আর কি বলবো, মদের ফল ফলতে শুরু করলো। প্রতি সন্ধ্যায় নিয়মিত আমরা 4 পুরুষ আর 5 মেয়ে কুইন্টাল ম্যাককয়ের বাড়িতে মিলিত হয়ে খেতে লাগলাম। মদ তৈরির দায়িত্ব ম্যাককয়ের কুইন্টালই পালন করতে লাগলো। আমাকে বা মিস্টার ইয়ংকে হাত লাগাতে হলো না। প্রথম প্রথম আমরা শান্তভাবে পরিমাণ মতোই খেতাম, দিনে আধ পাইন্টের বেশি না। কিন্তু কিছুদিনের মধ্যেই পরিমাণ বাড়তে শুরু করলো। আগে পুরুষ ছিলাম 12-13 জন, এখন 4 জন। ফলে ক্ষেত খামার করার জন্য অস্বাভাবিক পরিশ্রম করতে হচ্ছিল আমাদের। এই কষ্ট ভুলতে গিয়েই পানের পরিমাণটা বাড়াতে হলো। তারপর থেকে তো বাড়তেই লাগলো। প্রতি সন্ধ্যায় মাতাল হওয়াটা আমাদের নিয়মে দাঁড়িয়ে গেল। 5 মেয়ের যাদের স্বামী আছে, অর্থাৎ সারা আর মেরি অবশ্য পরিমাণ মতোই পান করত, কিন্তু সুজানা, হুটিয়া আর প্রুডেন্স পান করত পুরুষদের সমান, এবং পুরুষদের মতোই বদ্ধ মাতাল হয়ে উঠত তারা। কয়েক সপ্তাহ যেতে না যেতেই মারপিট শুরু হয়ে গেল। পুরুষে পুরুষে শুধু না, নারী পুরুষে এবং নারীতে নারীতেও। এক রাতে কুইন্টাল তো আরেকটু হলেই মেরেই ফেলেছিল সারাকে। মোট কথা, মাতাল হওয়ার মতো মারামারি করাটাও আমাদের নিয়ম হয়ে গিয়েছিল। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে দেরি হল না মিসেস ক্রিশ্চিয়ানের। মিস্টার ইয়ং আর আমার কাছে এসে মিনতি করল, আর কিছু না হোক, অন্তত যেন বাচ্চাদের কথা ভেবে আমরা সংযত আচরণ করি। লজ্জিত হয়ে আমরা প্রতিশ্রুতি দিলাম। প্রতিশ্রুতি মতো চলার চেষ্টাও করলাম কয়েকদিন। তারপর আবার যে কে সেই। আমি আর মিস্টার ইয়ং মেপে খাওয়ার পক্ষপাতী হলেও কুইন্টাল ম্যাককয় তা মানতে রাজি হল না। মিস্টার ক্রিশ্চিয়ান এমন সুরুচি সম্পন্ন মহিলা যে সে আর এলো না আমাদের কাছে। শুধু ম্যাককয় আর কুইন্টালের বাচ্চাগুলোকে নিয়ে গেল নিজেদের বাড়িতে। এদিকে সারা আর মেরিরও পিটুনি খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। ওরাও চলে গেল মায়ামিতির কাছে। ম্যাককয়ের অবশ্য তাতে কিছু এসে গেল না, কিন্তু কুইন্টাল রেগে উঠল। সারাকে ফিরিয়ে আনবে বলে ঠিক করল। আমরা অনেক কষ্ট করে বুঝিয়ে শান্ত করলাম ওকে। 3 মাস কেটে গেল এইভাবে। তারপরে এমন একটা ঘটনা ঘটল যা আমাদের মতো ইতরদেরও চেতনা ফিরিয়ে দিল। সেদিন মাঝরাতে টলতে টলতে আমি বাড়ি ফিরছি। বলহাদি আমাকে শুইয়ে দিল বিছানায়। ওই সময় আমার এই বউটা কি দুঃসহ যাতনা যে সয়েছে, তবু আমাকে ছেড়ে যায়নি। ইচ্ছে করলে ও মিসেস ক্রিশ্চিয়ানের বাড়িতে চলে যেতে পারত, কিন্তু যায়নি। সেই দিনগুলোয় ও আমার পাশে ছিল বলেই আমার মনে হয় এখন আমি বেঁচে আছি। যা হোক, শুইয়ে দেওয়ার পরপরই আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ বলহাদির হাতের ধাক্কা খেয়ে জেগে উঠলাম। জলদি অ্যালেক্স, ও বলল, আর সবাইকে জাগিয়ে তাড়াতাড়ি চলো, কুইন্টাল এইমাত্র মায়ামিতির বাড়ির দিকে গেল। নিশ্চয়ই কোনো বদমতলব আছে। কোনো মতে বিছানার থেকে নেমে ছুটলাম ম্যাককয়ের বাড়ির দিকে। ওকে জাগালাম। মিস্টার ইয়ংও সেই রাতে ও বাড়িতে ঘুমিয়েছিল, তাকেও জাগালাম। 3 জনে ছুটলাম মিসেস ক্রিশ্চিয়ানের বাড়ির দিকে। অর্ধেক পথ যাওয়ার আগেই শুনতে পেলাম কুইন্টাল দরজা ধাক্কাচ্ছে। আরো কিছুটা এগোনোর পর চাঁদের আলোয় দেখলাম বেড়া দেয়ার খাটো একটা খুঁটি হাতে নিয়ে দাঁড়িয়ে কুইন্টাল। সেটা দিয়ে দুমদাম ঘা মারছে দরজায়। ম্যাককয় চিৎকার করে ডাকল ওকে। কুইন্টাল কান দিল না সে চিৎকারে। ঘরের ভেতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসছে। একটু পরেই মিসেস ক্রিশ্চিয়ানের শান্ত শীতল গলা শুনতে পেলাম। আমার কাছে একটা মাস্কেট আছে, বললেন তিনি। ও যদি ভেতরে ঢোকে আমি নির্দ্বিধায় গুলি করব, তোমরা দূরে সরে থাকো। আমাদের ভেতর একমাত্র ম্যাককয়েরই ক্ষমতা ছিল কুইন্টালকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার। ও ছুটে গিয়ে তার হাত ধরল। ম্যাক, পাগল হয়েছ? কুইন্টাল ঘুরে প্রচন্ড এক ধাক্কা মারল ম্যাককয়কে। দরজার উপর আছড়ে পড়ল ম্যাককয়। মোয়েটোয়াকে চাই আমি, চিৎকার করল কুইন্টাল। আমি আর মিস্টার ইয়ং ছুটে গেলাম। এরপর উইলও উঠে এসেছে আবার, কিন্তু 3 জন এক হয়েও কায়দা করতে পারলাম না কুইন্টালকে। অবশেষে হাত লাগালো মেয়েরা। বলহাদি আমাদের সাথে যোগ দিয়ে টেনে সরানোর চেষ্টা করল পশুটাকে। একই সময় সামনের দরজা খুলে বেরিয়ে এলো মোয়েটোয়া। একাই 2 জন পুরুষের শক্তি ধরে ও দেহে।
তার উপর আছে মন ভর্তি কুইন্টালের জন্য ঘৃণা। ছুটে এসে ওর গলা চেপে ধরল সে। মইটুয়ার হাতে সেরাতে মারাই পড়ত কুইন্টাল, যদি না মায়মিতি ঠেকাত। আধমরা অবস্থায় কুইন্টালকে বেঁধে ম্যাককোয়ের বাড়িতে নিয়ে এলাম আমরা। এরপর আর কোনো মেয়ে মানুষ আমাদের উপর বিন্দুমাত্র আস্থা রাখতে পারল না। ভোর হবার আগে প্রুডেন্স আর হুটিয়া চলে গেল আমাদের ছেড়ে। সুজানাকেও নিয়ে গেল। সব কজন উঠল মিসেস ক্রিশ্চিয়ানের বাড়িতে। সেই একই সকালে বলহা দিয়ে গেল মিসেস ক্রিশ্চিয়ানের ওখানে। ফিরল বিকেলে। তখন আমার মদের ঘোর কাটেনি। এর ভেতরে লক্ষ্য করলাম ওর চোখে কেমন ভীত সন্ত্রস্ত চাউনি। একবার কিছু একটা সে আমাকে বলতে চাইল, কিন্তু তক্ষুনি আবার সামলে নিল। কি ও বলতে গিয়েও বলল না তার আমি জানতে চাইলাম না। সন্ধ্যায় কিছু খেতে দিতে বললাম ওকে, ও এনে দিল। খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে রাত পেরিয়ে গেল। যখন জাগলাম তখন সূর্য বেশ খানিকটা উঠে এসেছে। রাতে ভালো ঘুম হওয়ায় তখন আমার মাথা পরিষ্কার। বলহাদিকে খুঁজলাম, বাড়ির কোথাও পেলাম না ওকে। একটু পরে মেঘ জমতে শুরু করলো দক্ষিণ পূব আকাশে। ভয়ানক গরম গেছে আগের কটা দিন। বুঝলাম ঝড় হবে। ঝড় হবে বুঝতে পেরেও রোজ সকালের মতো হাঁটতে হাঁটতে সাগর পাড়ে গেলাম আমি। পৌঁছতে না পৌঁছতে আচমকা শুরু হয়ে গেল ঝড়। তখন আর বাড়ি ফেরার মতো সময় নেই। দৌড়ে বিশাল এক পাথরের খাঁজে আশ্রয় নিলাম। 10-15 মিনিটের মধ্যেই ঝড় থেমে গেল। পাথরের আড়াল থেকে বেরিয়ে বাড়ির পথ ধরার আগে সাগরের দিকে তাকালাম আমি। অমনি চোখে পড়ল দূরে কি একটা যেন ভাসছে, অনেকটা উল্টানো নৌকার মতন। চোখ রোগড়ে আবার তাকালাম। হ্যাঁ, উল্টানো নৌকাই। তবে তার কিনার ধরে হাত পা ছুটছে অনেক কজন মানুষ। আমি কিরকম চমকে গেছিলাম নিশ্চয়ই অনুমান করতে পারছেন। দিগন্তের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চষে ফেলল আমার চোখ জাহাজটার খোঁজে, যে জাহাজ থেকে নৌকাটা ভাসানো হয়েছে বলে অনুমান করলাম। কিন্তু কিছুতেই দেখতে পেলাম না। এক দৌড়ে ম্যাককোর বাড়িতে গেলাম স্পাইগ্লাস আনতে। ওকে আর মিস্টার ইয়ংকে পেলাম সেখানে। দুজনেই ঘুমিয়ে তখনও। ধাক্কাধাক্কি করে ওদের ঘুম থেকে তুলে বললাম যা দেখেছি। চমকে উঠল ওরাও। স্পাইগ্লাস নিয়ে তিনজন এবার ছুটে গেলাম সাগর পাড়ে। দূরবীন চোখে লাগানোর সঙ্গে সঙ্গে ধক করে উঠল বুকের ভেতর। উল্টানো নৌকাটা আর কিছু নয়, আমাদেরই কাটারটা। আর ওটার কিনার ধরে যারা ভাসছে তারা আমাদের মহিলারা। উল্টানো তলিটার উপর গাদাগাদি করে বসিয়ে রেখেছে বাচ্চাদের। এই দৃশ্য দেখে আমাদের অবস্থা কি হতে পারে বুঝতেই পারছেন। প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি চোখে ঠিক দেখছি। যখন বিশ্বাস হলো এক মুহূর্ত দেরি না করেই ছুটলাম ম্যাককোর বাড়িতে কুইন্টালকে আনতে। ও তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ধাক্কাধাক্কিতে কাজ হলো না। রীতিমতো লাথি হাঁকাতে হলো তাকে জাগাতে। বিশ্রে একটা গাল দিয়ে উঠে বসলো কুইন্টাল। ম্যাককোকে জানালো ঘটনাটা। শুনে তক্ষুনি উঠে দাঁড়ালো সে। চারজন ছুটে গেলাম খাড়ির যেখানে আমাদের ক্যানোগুলো রাখা হয় সেখানে। বড় ক্যানোটা জলে ভাসিয়ে আমি আর ইয়ং রওনা হয়ে গেলাম। অন্য ক্যানোটা নিয়ে আসতে লাগলো ম্যাককো আর কুইন্টাল। প্রাণপণে বৈঠা চালিয়ে আমরা এগিয়ে গেলাম। মেয়েগুলো যদি আমাদের দেশি হতো কোনো সন্দেহ নেই সেদিন একাধিক বাচ্চা ডুবে মারা যেত। ওরা ইন্ডিয়ান বলেই তেমন কিছু ঘটেনি। উল্টানো কাটারটার কেবল খানেকের ভেতর পৌঁছতেই প্রুডেন্স আর মেরি তাদের বাচ্চাদের নিয়ে সাঁতরে আমাদের দিকে আসতে শুরু করলো। বাচ্চা দুটোকে আগে কেনই তুলে দিয়ে ওরা উঠে বসলো। পরের মিনিট খানেকের ভেতর আমরা পৌঁছে গেলাম কাটারের পাশে। মিসেস ক্রিশ্চিয়ানের কাছ থেকে বাচ্চা মেরিকে নিলাম, তারপর একে একে বড় বাচ্চাগুলোকে। ম্যাককো আর কুইন্টাল এসে পড়েছে অন্য ক্যানোটা নিয়ে। ম্যাক, ঠিক আছে তো? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল কুইন্টাল। হ্যাঁ আছে, আমি জবাব দিলাম। কাছে এসে বাচ্চাটাকে নিরাপদ দেখার পর কুইন্টালের মুখে যে স্বস্তি ফুটে উঠল আজীবন তা আমার মনে থাকবে। দুই ক্যানোই সবাইকে এঁটে গেল। মিসেস ক্রিশ্চিয়ান সব শেষে উঠল। তারপর কাটারটাকে দড়ি বেঁধে টেনে নিয়ে আমরা ফিরে চললাম তীরের দিকে। কয়েকটা মেয়ে কাঁদছিল, কিন্তু পুরো পথে আর কোনো কথা বলেনি কেউ। মিসেস ক্রিশ্চিয়ানের চেহারায় এমন এক হতাশা ফুটে উঠেছিল, তার সেই চেহারা জীবনের শেষ দিন পর্যন্ত আমার মনে হানা দিয়ে বেড়াবে। বললে বিশ্বাস করবেন স্যার, বাচ্চাদের নিয়ে ওই কাটারে করে ওরা তাহিতি চলে যেতে চেয়েছিল। মিসেস ক্রিশ্চিয়ান মিস্টার ক্রিশ্চিয়ানের কাছে কম্পাস দেখে দেখে দিক ঠিক করা শিখেছিল। পিটক্যান্স থেকে কোন দিকে গেলে তাহিতি পাওয়া যাবে তাও জানা ছিল। ওইটুকুর উপর ভরসা করে অত বড় একটা ঝুঁকি নিয়েছিল ওরা। ওই ঝড়টা যদি না হতো কোনো সন্দেহ নেই
চিরদিনের জন্য আমরা ওদের হারাতাম। সেদিন সন্ধ্যায় আমরা 4 পুরুষ মিলিত হলাম, পান করার জন্য নয়। ম্যাককই প্রথম কথা বলল। মিস্টার ইয়াং, আমার উচিত শিক্ষা হয়ে গেছে, সব দোষ আমার। আমি যদি ওই যন্ত্রটা না বানাতাম, আজ এসব কিছুই ঘটত না। আমার কারণে আরো বিপদ ঘটুক আমি চাই না। এখানে আমাদের ছেলে মেয়ে আছে, চমৎকার মেয়ে মানুষরা আছে। আমি এখন থেকে ভদ্র জীবন যাপন করতে চাই। আমি একমত তোমার সঙ্গে, উইল। উঠে দাঁড়িয়ে আমি বললাম, আমরা সবাই একমত হলাম। এমনকি শপথ পর্যন্ত নিলাম যে মদ বানানো আর হবে না। এখন থেকে নতুন জীবন শুরু করব আমরা। হ্যাঁ, সেদিন সন্ধ্যায় আমরা আন্তরিকভাবে ভেবেছিলাম, আশা করেছিলাম আসছে দিনগুলোতে আমরা শান্তিতে কাটাতে পারব। এবার স্যার 3টে বছর পেরিয়ে আসছি আমি। এই সময়টার কথা আমি মনেও করতে চাই না। বলেছিলাম এখানে যা যা ঘটেছে সব বলবো, কিন্তু সব শোনা আপনার উচিত হবে না। ওই বছরগুলো সম্পর্কে এইটুকু বললেই যথেষ্ট হবে, আমরা খারাপ থেকে আরো খারাপের দিকে এগিয়েছিলাম। রাতারাতি না অবশ্য। মেয়েরা দ্বীপ ছেড়ে পালানোর চেষ্টা করার পর 2-3 মাস আমরা আমাদের কথা রেখেছিলাম। এক ফোঁটা মদ স্পর্শ করিনি কেউ। 4 জনই চেষ্টা করেছিলাম নতুন করে শুরু করার, কিন্তু আবার সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি। শপথ ভেঙে আমরা আবার মদ খাওয়া শুরু করলাম, এবং কয়েক সপ্তাহ যেতে না যেতেই মাইমিতি বসতি ছেড়ে তার 3 বাচ্চাকে নিয়ে আওতি উপত্যকায় চলে গেল থাকবার জন্য। মোয়েটো আর নানাইও গেল ওর সঙ্গে। ওখানে ওরা আমাদের মানে পুরুষদের কারো সাহায্য ছাড়াই ঘর তুলে বাস করতে লাগলো, এবং আরো কয়েক সপ্তাহ যেতে না যেতেই জেনি আর টাউরোও চলে গেল ওখানে। সাথে নিয়ে গেল সবকটা বাচ্চাকে। এই পুরোটা সময় বলহাদি আমার সাথে থেকেছে আর আশা করেছে আমার চেতনা একদিন ফিরবে। ম্যাককয়ের মেরিও তাই করেছে, কিন্তু আমরা সামান্যই নজর দিয়েছি ওদের দিকে। শেষে বিরক্ত হয়ে ওরাও চলে গেল মিসেস ক্রিশ্চিয়ানের ওখানে। মেয়েদের 4 জন, হুটিয়া, সুজানা, প্রুডেন্স আর সারা মানে কুইন্টালের মেয়ে মানুষ আমাদের সাথে রয়ে গেল। আমরা এই 8 জনে পরের কয়েকটা মাস এমন জীবনযাপন করেছি যার কথা ভাবলেও আমার লজ্জা হয়। মিস্টার ইয়ং ভদ্র ঘরের ছেলে। ও যে কি করে আমাদের মতো ছোট লোকদের সাথে একাত্ম হয়ে গিয়েছিল ভেবে পাই না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওর ছিল না। আমাদেরকে ওর পথে নিতে পারবে না ভেবে ওই আমাদের পথ ধরেছিল। 1797 শেষাশেষি পর্যন্ত এভাবেই চলেছে। তারপর ঘটল সেই ঘটনা। একটা শুয়োর মেরে আমরা উৎসব করছিলাম। আমরা 4 পুরুষ, আর যাদের কথা বললাম সেই 4 মেয়ে। ঘটনাক্রমে সেদিন জেনি আর মোয়েটোয়া বসতিতে এসেছিল। পুরোপুরি মত্ত আমরা তখন। মোয়েটোয়াকে দেখেই ম্যাককয়ের মনে পড়ে গেল 4 বছর আগে ঠিক এই সপ্তাহে এই দ্বীপের শেষ ইন্ডিয়ান পুরুষটা নিহত হয়েছিল। তখন সে এমনই মাতাল যে সদম্ভে ঘোষণা করল, সেদিনের সেই ঘটনা স্মরণ করার জন্যই আমরা এই উৎসব করছি। তারপর কুইন্টাল মোয়েটোয়াকে অভিনয় করে দেখালো সে কিভাবে তার স্বামীকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিয়েছিল। আমি নিজে কি করেছিলাম তা মনে নেই আমার, তবে কুইন্টাল বা ম্যাককয়ের চেয়ে ভালো কিছু যে করিনি তাতে সন্দেহ নেই। আতঙ্কিত অবস্থায় ছুটে পালানোর চেষ্টা করেছিল মোয়েটো আর জেনি, কিন্তু ম্যাককয় আর কুইন্টাল ওদের ধরে ফেলে। এক দফা মারামারি হয় 2 দলে। আমি এমন মাতাল ছিলাম যে তাতে অংশ নিতে পারিনি। পরদিন সকালে ঘুম ভেঙে দেখি মিস্টার ইয়ং বিছানায় শুয়ে আছে, কুইন্টাল আর ম্যাককয় পড়ে আছে মাটিতে। ম্যাককয়ের পোশাক আশাক ছেঁড়া, সারা গায়ে আঁচড় কামড়ের দাগ। কুইন্টালের মুখে দাড়িতে জমাট বেঁধে আছে রক্ত, কপালে গভীর একটা ক্ষত। ঘরের টেবিল বেঞ্চ সব উল্টে পড়ে আছে। মেঝেতে বোতল, গ্লাসের ভাঙার টুকরো এসব ছড়ানো। ওদের না জাগিয়ে আমি বাড়ি গেলাম। কাউকে পেলাম না, পাওয়ার কথাও নয়। মিস্টার ক্রিশ্চিয়ানের ঘরে ঢুকলাম। প্রুডেন্স আর সুজানা সে সময় থাকতো ওখানে। মাইমিতি আওতি উপত্যকায় চলে যাওয়ার পর একবারের জন্য পা রাখেনি সেখানে বা বসতিতে। বাউন্টির ক্রোনোমিটারটা ছিল মিস্টার ক্রিশ্চিয়ানের ঘরে, ওটায় চাবি দিলাম। এই একটা কাজ আমি নিষ্ঠার সাথে করতাম, এখনো করি। মিস্টার ক্রিশ্চিয়ানের দিনপঞ্জিকার দায়িত্ব আমি নিয়েছিলাম। একদিন উনি বলেছিলেন, অ্যালেক্স, আমার বা ইয়ং এর যদি কিছু হয় দিনপঞ্জি রাখাটা তুমি চালিয়ে যেও, নইলে তোমরা জানতেও পারবে না কোথায় আছো। ভাবছেন এই ঘটনার পর আমরা ভালো হয়ে গিয়েছিলাম, কিন্তু তখন ভালো বা মন্দ হওয়ার ঊর্ধ্বে আমরা। ঘড়িটায় চাবি দিয়েই ফিরে এলাম আবার আড্ডায়। আবার মদ নিয়ে বসলাম। বাকিরাও এর ভেতর উঠে বসে গেছে। পরদিনটাও এমন চলল। 3 দিনের দিন মদের প্রতি একটু অনীহা জাগলো আমার। সকালে একটু খেলাম না। দুপুর নাগাদ মাথাটা পরিষ্কার হয়ে এলো।
খিদে পাওয়ায় খাবার খুঁজতে গিয়ে দেখলাম ঘরে কিছুই নেই। আমাদের 4 মদের সঙ্গিনী আমাদের রান্নাবান্না করত। ঘরে কিছু নেই, তার মানে আজ রান্না করেনি ওরা। কেন খোঁজ নিতে বেরিয়ে বসতিতে পেলাম না কাউকে। গোসল করছে ভেবে ব্রাউনের কুয়ার কাছে গেলাম, সেখানেও নেই। অবাক হয়ে ভাবতে লাগলাম কোথায় গেল সব। পরের দিন ওদের দেখা পেলাম না, তারপরের দিনও না। পাকা কলা আর নারকেল ছাড়া আর কিছু জুটল না আমাদেরই কয়দিন। অবশেষে ক্ষুধায় অস্থির হয়ে বসতি ছেড়ে বনের পথ ধরলাম। কুইন্টাল, ম্যাককয় আর ইয়ং বাড়িতেই রইল। নিজের অজান্তেই কখন যে আউটি উপত্যকায় পৌঁছে গেছি টের পাইনি। টের পেলাম চোখের সামনে অদ্ভুত এক জিনিস দেখে। ছোটখাটো একটা দুর্গ দাঁড়িয়ে আছে সামনে। মোটামুটি মোটা গাছের গুড়ি গায়ে গায়ে লাগিয়ে মাটিতে পুঁতে ঘিরে ফেলা হয়েছে খানিকটা জায়গা। কমপক্ষে 12 ফুট উঁচু খুঁটিগুলো। অনুমান করলাম ঘেরটা দৈর্ঘ্যে প্রস্থে প্রায় 20 গজ করে। সামনে জমি পরিষ্কার করা হয়েছে ইয়াম ক্ষেত করার জন্য। একধারে মোরগ মুরগিদের আর অন্য ধারে শুয়োরের খোয়ার। হতভম্ব আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তারপর ধীর পায়ে এগুতে শুরু করলাম। অবশেষে মেয়েদের কয়েকজন দেখল আমাকে। 4 জন এগিয়ে এলো। একেবারে সামনে মিসেস ক্রিশ্চিয়ান, তার পেছনে পাশাপাশি ময়েটুয়া, প্রুডেন্স আর হুটিয়া। আমার কাছ থেকে 10-12 গজ মতো দূরে দাঁড়িয়ে পড়ল তারা। মাইমিতি বলল, যেখানে আছো সেখানেই দাঁড়াও। কি চাও তুমি অ্যালেক্স? কি বলবো আমি কিছু বুঝে পেলাম না। অবশেষে কোনো মতে জিজ্ঞেস করলাম, বলহাদি কই? আছে এখানে, আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। সরাসরি আমার চোখের দিকে তাকালো মিসেস ক্রিশ্চিয়ান, তারপর আশ্চর্য শান্ত চোখে বলল, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। বলহাদির আর প্রয়োজন নেই তোমাকে। ও নিজের মুখে বলুক সে কথা। মাইমিতি সত্য কথা বলছে বুঝতে পেরেও আমি বললাম। পেছনে ফিরে বাকি মেয়েদের ইশারা করল মাইমিতি। ঘেরের বাইরে এসে ক্ষেতের প্রান্তে দাঁড়ালো ওরা। বলহাদিকেও দেখলাম তাদের ভেতর। মাইমিতি ওকে জিজ্ঞেস করলো আমার সাথে যেতে চায় কিনা। বলহাদি সরাসরি জবাব দিল, না। এরপর মাইমিতি বলল, শুনলে তো, এবার ফিরে যাও অ্যালেক্স। আর একটা কথা মনে রাখবে, দ্বীপের অন্য পাশে তোমরা থাকবে, ওখানে যা খুশি করো, আমরা বাধা দিতে যাব না। কিন্তু আজ থেকে তোমাদের কেউ যদি আউটি উপত্যকায় পা ফেলো, নিজ দায়িত্বে ফেলবে। সবগুলো মাস্কেট এবং বারুদ, গুলি, সীসা আমরা নিয়ে এসেছি। তুমি ভালো করে জানো, আমাদের অর্ধেকেরও বেশি তোমাদের পুরুষদের মতো নিখুঁত নিশানায় গুলি ছুটতে পারে। সুতরাং সাবধান। আর গিয়ে তোমার বন্ধুদেরও জানিয়ে দেবে কথা। তুমি কি মনে করো মাইমিতি, আমরা তোমার এই আদেশ মেনে নেব? এক রোখা স্বরে আমি বললাম, আমাদের স্ত্রীদের ফিরিয়ে দাও, তারপর দেখা যাবে। কিছুই দেখার নেই। আমাকে থামিয়ে দিয়ে বলল টাউরুয়া, তোমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছে। সুরের চেয়েও নিচ তোমরা। আমরা কেউ আর তোমাদের কাছে ফিরে যাব না। তুমি এবার যেতে পারো। ওরা যে গুরুত্বের সঙ্গে বলছে তা বুঝতে আমার অসুবিধা হলো না। তবু গালিগালাজ শুরু করলাম আমি। ভয় দেখাতে লাগলাম। সারার দিকে তাকিয়ে চিৎকার করলাম, কুইন্টালকে গিয়ে বলি আগে, তারপর মজা টের পাবে। পিটিয়ে আধমরা করবে তোমাকে। সারার মুখটা শুকিয়ে গেল। মাইমিতির আশ্রয়ে 100 ভাগ নিরাপদ বোধ করছে না সে ব্যাপারটা বুঝতে পেরে বেশ মজা পেলাম আমি। কিন্তু এরপর মাইমিতি যা বলল তা শুনে আর রইল না মজাটা। তোমার কুইন্টালকে বলে দিও, আগের মতোই শান্ত কণ্ঠে বলল সে, আমরা এখানে দিনরাত পাহারা রাখি। ও বা তোমাদের আর কেউ যদি আমাদের উপর হামলা চালাতে আসে, শপথ করে বলছি, সেই আশা তার শেষ আশা হবে। এবার ভাগো, তোমাকে আর কিছু বলার নেই আমাদের। যেই পথে গিয়েছিলাম সেই পথেই ফিরে এলাম আমি। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম, যেন মাইমিতির কথাগুলোর মর্ম তখন আমার মাথায় ঢোকেনি। অবশেষে উঠলাম আমি। একে একে বসতির সবগুলো বাড়ি, সবগুলো ঘর ভালো করে তল্লাশি করলাম। একটা মাস্কেট, পিস্তল বা গুলির দেখা পেলাম না। গুদামে পেলাম না একটু বারুদ। তার মানে মিসেস ক্রিশ্চিয়ান ঠিকই বলেছে। বাড়িতে ফিরে এলাম। ম্যাককয় আর কুইন্টাল তখনও ঘুমোচ্ছে মাতাল অবস্থায়। ওদের জাগানোর চেষ্টা করলাম না, করলেও সফল হতাম কিনা সন্দেহ। মিস্টার ইয়ং বাড়িতে ছিল না। খুঁজতে বেরিয়ে সাগরের দিকে ঢালে বসে থাকতে দেখলাম তাকে। ওর কাছে গিয়ে ওকে বললাম সব কথা। এছাড়া আর কি আশা করতে পারতাম আমরা? তিক্ত হেসে বলল ও, আরো আগে যে ওরা আমাদের কেন ছেড়ে যায়নি সেটাই তো আশ্চর্য। এখন কি করব আমরা? ওর নির্লিপ্ত ভাব দেখে আমি জিজ্ঞেস করলাম, কি করার আছে?
কিছুই না অ্যালেক্স, ওদেরকে ওদের মতো থাকতে দেওয়ার পক্ষে আমি। তোমরা তোমাদের যা ইচ্ছা করতে পারো। এই বলে ইয়ং উঠে ওর বাড়ির দিকে চলে গেল। আমি ওর সাথে যেতে পারলে খুশি হতাম, কিন্তু বুঝতে পারছিলাম ও একা থাকতে চাইছে, তাই ওকে আর বিরক্ত করলাম না। বিকেলে ম্যাককয় আর কুইন্টাল ঘুম থেকে ওঠার পর ওদের বললাম মেয়ের আমাকে কি বলেছে। ইয়ং এর কথারই প্রতিধ্বনি করল ম্যাককয়। এর চেয়ে ভালো আর কিছুই হতে পারত না। ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো। কি? চিৎকার করল ম্যাট। বাকি জীবন আর ওদের কাছে পাবো না? থামো তো, বলল ম্যাককয়। তুমি কি ভাবো বেশি দিন ওরা অমনি থাকতে পারবে? শিগগিরই দেখবে আপনি মাথা নুইয়ে আসছে আমাদের কাছে। মাইমিতে আর টাওরা ওদের উস্কেছে, থাক কিছুদিন একা। না, আগের মতোই চিৎকার করল ম্যাট। আমি ওদের ছাড়বো না, যে করেই হোক ওদের কাউকে না কাউকে আমি ধরে আনবো। না ম্যাট, অমন বোকামি করতেও যেও না, বলল ম্যাককয়। সবগুলো মাস্কেট ওরা দখল করেছে এবং ওদের অন্তত 6 জন আমাদের মতোই গুলি ছুটতে পারে। এখন ওদের ঘাটানো ঠিক হবে না। বললাম তো, আমরা বিরক্ত না করলে নিজে থেকেই আসবে আমাদের কাছে। তোমরা চাইলে চুপ থাকতে পারো, বলল কুইন্টাল। আমি যাচ্ছি। আর একটা কথাও না বলে সে বেরিয়ে গেল ঘর থেকে। জানলা দিয়ে দেখলাম উপত্যকার দিকে যাচ্ছে সে। কি মনে হয় তোমার অ্যালেক্স? ম্যাককয় জিজ্ঞেস করল। ওরা কোনো ক্ষতি করার চেষ্টা করবে ওর? আমি নিজেও জানি না প্রশ্নটার উত্তর, তাই বললাম ম্যাককয়কে। চলো আমরা যাই, বলল ম্যাককয়। দেখি ওরা কি করে, ওদের দুর্গটাও দেখতে চাই আমি। রওনা হলাম আমরা কুইন্টালের পেছন পেছন। আহত উপত্যকার ওপরের অংশে পৌঁছানোর আগ পর্যন্ত ওকে দেখতে পেলাম না। যখন দেখলাম তখন বনের প্রান্তে ও পৌঁছে গেছে, তাকিয়ে আছে দুর্গটার দিকে। হ্যাঁ ঈশ্বর, অস্ফুট একটা ধ্বনি বেরোল ম্যাককয়ের গলা দিয়ে। কুইন্টালের পাশে গিয়ে দাঁড়ালাম আমরা। কবে বানালো ওরা এটা? সবিস্ময়ে প্রশ্ন করল কুইন্টাল। সে নিয়ে এখন আর মাথা ঘামিয়ে লাভ নেই, বলল ম্যাককয়। দেখছো তো কেমন মজবুত। যদি পাগল না হয়ে থাকো আশা করি আমাদের সঙ্গে ফিরে যাবে তুমি। চলো। না, তোমরা ইচ্ছে হলে যেতে পারো, গোয়ারের মতো বলল কুইন্টাল। আমি যে জন্য এসেছি তা না করে যাব না। একটা গাছ থেকে মোটা একটা ডাল ভেঙে নিয়ে সে এগিয়ে গেল। দুর্গের সামনের ফাঁকা জায়গায় তখনও কাজ করছিল মেয়েরা। কুইন্টাল বন থেকে বেরিয়ে সামান্য এগুতেই ওকে দেখে ফেলল তাদের কয়েকজন। আমরা ভেবেছিলাম ওকে দেখা মাত্র ভয়ে হুড়োহুড়ি করে দুর্গে ঢুকে পড়বে মেয়েগুলো, কিন্তু তেমন তো কিছু করলই না। বরং এক জায়গায় সারি দিয়ে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করতে লাগলো কুইন্টালের জন্য। সারির মাঝখানে অবস্থান নিয়েছে ময়েটোয়া আর প্রুডেন্স। ময়েটোয়ার হাতে ডান্ডা আর প্রুডেন্সের হাতে মাস্কেট। মিসেস ক্রিশ্চিয়ান সারির এক প্রান্তে, অন্য প্রান্তে হুটিয়া, বলহাদি আর টাউরুয়া। ময়েটোয়া হাঁটু গেড়ে বসে পড়ল, আর প্রুডেন্স ওর কাঁধে মাস্কেটের নল রেখে সোজা হয়ে দাঁড়ালো। মিসেস ক্রিশ্চিয়ান একটা পাথরের পেছনে হাঁটু মুড়ে বসে পাথরের উপর মাস্কেট রাখল। 20 সেকেন্ডেরও কম সময়ের ভেতর ওরা তৈরি হয়ে গেল কুইন্টালের জন্য। ওদের কাছ থেকে 60 গজ মতো দূরে পৌঁছে একটু দাঁড়ালো কুইন্টাল। তারপর আবার এগিয়ে যেতে লাগলো ধীর এবং নিশ্চিত পদক্ষেপে। 3 পা যাওয়ার আগেই গর্জে উঠল মাইমিতির মাস্কেট। চরকির মতো আধ পাক ঘুরে বসে পড়তে দেখলাম কুইন্টালকে। কয়েক সেকেন্ড পর হিংস্র এক গর্জন করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো আবার। প্রুডেন্সের মাস্কেট থেকে এবার গুলি ছুটল। আর বীরত্ব দেখানোর চেষ্টা করল না কুইন্টাল। ঘুরে চোঁ চোঁ দৌড় লাগালো আমাদের দিকে। মেয়েরা ছুটে আসতে লাগলো পেছন পেছন ময়েটোয়ার নেতৃত্বে। পরিমরি করে ছুটতে ছুটতে আমাদের কাছে এলো কুইন্টাল এবং না থেমেই দৌড়াতে লাগলো মূল উপত্যকার ওপাশে বসতির দিকে। মেয়েদের উদ্দেশ্য কি দেখার জন্য দাঁড়ালাম না আমি আর ম্যাককয়। ঊর্ধ্বশ্বাসে অনুসরণ করলাম কুইন্টালকে। বাড়ি পৌঁছে দেখলাম ও দরজার কাছের বেঞ্চটায় বসে আছে মা কাঁধ ধরে। মাইমিতির গুলিটা ওখানকার খানিকটা মাংস ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু প্রুডেন্স হত্যার উদ্দেশ্যেই গুলিটা চালিয়েছিল। কুইন্টালের একটা কান উড়িয়ে নিয়ে গেছে গুলিটা। ম্যাককয় আর আমাকে পরের 1 ঘন্টা ব্যস্ত থাকতে হলো ওর পরিচর্যায়। আর কোনো সন্দেহ নেই, মাইমিতি যা বলেছে তাই বোঝাতে চেয়েছে। ফালতু ভয় দেখানোর জন্য ও বলেনি। এরপরও ম্যাককয়ের ধারণা হয়েছে মেয়েরা সবাই না হলেও অন্তত কয়েকজন ফিরে আসবে। কুইন্টালের কাঁধে পট্টি বাঁধতে বাঁধতে ও বলল, চিন্তা করো না ম্যাক, ওদের পেছনে ছুটতে হবে না, ওরাই ছুটবে আমাদের পেছনে। আমি বলছি দেখো, এই সপ্তাহ ঘোরার আগেই ওদের 2 বা 3 জন এখানে চলে আসবে।
কিন্তু 2 মাস পেরিয়ে যাওয়ার পরও কেউ এলো না। এই 2 মাসে মিস্টার ইয়ং এর চেহারা সামান্যই দেখেছি আমরা। মেয়েদের দুর্গটার কথা যেদিন তাকে বলি, তারপর একবারও ম্যাককয়ের বাড়িতে তিনি আসেননি। আর জীবনের শেষ দিন পর্যন্ত এক ফোঁটা মদ স্পর্শ করেনি। ওর সাথে দেখা সাক্ষাৎ যা হয় বনে বা সাগর পাড়ে বা ওর বাড়িতে গেলে। ওর স্বাস্থ্যের ব্যাপারে বেশ চিন্তিত আমি। বছরখানেক আগে থেকে শুরু হয়েছে হাঁপানির সমস্যা। চিকিৎসার অভাবে তা এই 1 বছরে বেশ গুরুতর হয়ে উঠেছে। দেখাশোনার জন্য একজন মানুষ সত্যিই দরকার, কিন্তু কোথায় পাবে? কুইন্টাল তো নয়ই। আমি বা ম্যাককয় সার্বক্ষণিকভাবে একজন হাঁপানি রোগীর সেবা করার যোগ্য ছিলাম না। তখন সে মানসিকতাও আমাদের ছিল না। ওর অসুস্থতার কথা মেয়েদের জানাতে চেয়েছিলাম আমি, ও দেয়নি। ওই সময়টা আমার মনে হতো বেঁচে থেকেও মরে গেছে ইয়াং। দেখা হলে হাসি মুখে কথা বলতো ঠিকই, কিন্তু বুঝতে পারতাম হাসিটা ফোটাতে কি কষ্ট করতে হচ্ছে ওকে। 2 মাস লাগলো কুইন্টালের ক্ষত ভালো হতে। এরপর ও আর ম্যাককয় ঠিক করলো যথেষ্ট অপেক্ষা করা হয়েছে, আর নয়, এবার কিছু কাজ দেখাতে হবে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, বললাম তাতে শুধু ঝামেলাই বাড়বে। আমার কোনো কথাই ওরা শুনতে রাজি হলো না। কি করবে তুমি? অবশেষে ম্যাককয়কে জিজ্ঞেস করলাম। আসতে চাক বা না চাক মেরিকে নিয়ে আসবে। মেরি? ও বলল, আমার সামনে এখন হামাগুড়ি দিয়ে কাঁদলেও ওকে আমি নেব না। আরো মেয়ে আছে ওখানে, তাদের একটাকে ধরে নিয়ে আসব। কুইন্টালেরও একই ইচ্ছা, পছন্দ মতো একটা মেয়েকে ধরে নিয়ে আসবে। আমার সব আবেদন ব্যর্থ হলো। ওরা ওদের গোঁ ছাড়তে রাজি হলো না। মিসেস ক্রিশ্চিয়ানকে খবরটা জানিয়ে আসার কথা একবার ভাবলাম, কিন্তু ভয় হলো যদি আমাকে দেখেই ওরা গুলি করে বসে। আমাকে বলা হয়েছে আওতি উপত্যকায় না যেতে। আমি যাব না, বাকিরা যা খুশি করুক। কয়েকটা দিন সলা পরামর্শ করে কাটালো ম্যাককয় আর কুইন্টাল। তারপর এক ভোরে রওনা হলো ওরা। দুজনেই মাতাল, তবে পুরোপুরি বাহ্যজ্ঞান লুপ্ত নয়। সেদিন আমি আমার বাড়িতে ছিলাম, ঘটনাটা পরে শুনেছি। প্রথম দিন কুইন্টাল যেদিক দিয়ে গিয়েছিল, এদিন সে পথে যায়নি ওরা। ঘুর পথে পাহাড়ের উপর দিয়ে এক ঝোপের ভেতর ঘাপটি মেরে বসেছিল দুজন। ওখান থেকে দুর্গের সামনের ক্ষেত বাগান পরিষ্কার দেখা যায়। কয়েকটা মেয়ে বাগানে কাজ করছিল, প্রত্যেকের সঙ্গেই মাস্কেট। পুরো 2 ঘন্টা অপেক্ষা করার পর ম্যাককয় আর কুইন্টাল দেখতে পায় নানাই আর জেনি বেরিয়ে আসছে দুর্গ থেকে, হাতে ঝুড়ি, দুজনেই নিরস্ত্র। পশ্চিম দিকে এগিয়ে যায় ওরা। দক্ষিণের পাহাড়ের নিচে খাড়া এক উপত্যকা নেমে গেছে সাগরের দিকে। নানাই আর জেনি সেদিকেই যাচ্ছে। যতক্ষণ না এ ব্যাপারে নিশ্চিত হলো, ততক্ষণ অপেক্ষা করল ম্যাককয় আর কুইন্টাল। তারপর ঘুরে চলে গেল আওতি উপত্যকার পশ্চিম পাশে। পথের ধারে ঝোপের ভেতর লুকিয়ে বসে রইল। একটু পরেই দেখল মেয়ে দুটো আসছে। নানায়ের কাঁধে একটা লাঠিতে বাঁধা এক কাঁদি কলা, আর হাতের ঝুড়িতে শেলফিশ। জেনির হাতে শুধু ঝুড়ি। ওরা কাছাকাছি হতেই ঝোপের ভেতর থেকে বেরিয়ে দুজনের উপর লাফিয়ে পড়ল ম্যাককয় আর কুইন্টাল। ম্যাককয় জেনির উপর, কুইন্টাল নানায়ের উপর। এমন আচমকা আক্রান্ত হলো ওরা যে বাধা দেয়া দূরে থাক, কোনো শব্দও করতে পারল না। দুজনকে বেঁধে মুখের ভেতর গোঁজ ভরে বাড়িতে নিয়ে এলো ম্যাককয় আর কুইন্টাল। নানাই ভীতু বেশি, সেজন্য বাড়িতে এনে আগে ওর বাঁধন খুলে দিল কুইন্টাল। ম্যাককয় গালাগালি আর বকাঝকা করতে লাগলো জেনিকে। জেনিও কম যায় না। ম্যাককয়ের গালাগালির জবাবে সেও মুখ ছোটালো। আমার গায়ে হাত তুলে দেখো উইল ম্যাককয়, তোমার জান না নেয়া পর্যন্ত আমি শান্ত হব না, বলল সে। অ্যালেক্স আর নেড ইয়ং কোথায়? তা দিয়ে তোর কি দরকার, বলল ম্যাককয়। অনেকদিন ধরে নেড অসুস্থ, তারপরে তোর আটকে রেখেছিস টাউরুয়াকে। এরপর ও বলে, আমি নিজের জন্য একটা মেয়ে শিকার করতে যাচ্ছি, শিগগিরই এসে যোগ দিব ওর সাথে। নানাই এক কোণে গুটসুটি হয়ে বসেছিল। ওই সময় লাফ দিয়ে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজার কাছ পর্যন্ত যাওয়ার আগেই ধরা পড়ে কুইন্টালের হাতে। কুইন্টাল চুল ধরে টানতে টানতে ওকে ফিরিয়ে আনে আগের জায়গায়। এরপরের ঘটনা শুনতে চাইবেন না। প্রথমে মেয়ে দুটোকে ওরা ওদের সাথে মদ খাওয়ানোর চেষ্টা করে, না পেরে শেষে চড়াও হয় ওদের শরীরের উপর। রাতে কুইন্টাল আর ম্যাককয় ঘুমিয়ে পড়ার পর ওরা পালায়। পরদিন সকালে উঠে আমি ওখানে পৌঁছে দেখি ঝড়ের পরের চেহারা হয়েছে ঘরটা। ম্যাককয় তার কামড় খাওয়া হাতের পরিচর্যা করছে। কি হয়েছে জিজ্ঞেস করলাম আমি। ওরা কোনো জবাব দিল না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বাউন্টি সিরিজের সর্বশেষ গল্প, জেমস নরম্যান হল এবং চার্লস নটভের লেখা পিট ক্যান্টস আইল্যান্ড। আজ 10ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।